আমরা দেখলাম যে 200-র বেশি পুলিশ এবং স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন, যেটাকে আমরা বলে থাকি এসপিবিএন, তাদের 2 শতাধিক সদস্য স্কট করেছিল পরিস্থিতি অনুকূলে রাখার জন্য। আমরা দেখলাম সে অবস্থায় ভেতর থেকে স্লোগান আসছিল এনসিপির দিক থেকে যে বাহ পুলিশ চমৎকার, স্বৈরাচারের তাবেদার। অনেকে আসলে এই জায়গাটাতে এসে একটু ধাক্কা খাচ্ছেন। স্বৈরাচার শব্দটা আমরা প্রয়োগ করতাম 5 আগস্ট 2024-এর আগে যারা ছিল তাদের ক্ষেত্রে। এরপর তো আমরা দেখলাম তাদের পতন হলো, চলে গেল। এখন কেন আসলে স্লোগানের মধ্যে স্বৈরাচারের তাবেদার এই টার্মগুলো আসবে? এটা তো কি বলবেন আসলে, যদি কোনো ব্যাখ্যা পাওয়া যায়, তারপর আমরা ধীরে ধীরে এগোবো। জি। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা সালাম এবং আমার সহ-আলোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। জি। প্রথমত আপনারা সবাই দেখেছেন আজকে সারাদিন যা ঘটেছে। জি। আপনারা সবাই মোটামুটি দেখেছেন যে কিভাবে করে আসলে যেখানে 144 ধারা জারি করা হয়েছে তার থেকে 50 কিলোমিটার দূরে কিভাবে করে এই পুলিশ বাহিনী এবং আম এরা আসলে কিভাবে করে মানে একদম কি বলবো এটাকে, আমাদের কোনোভাবেই আমাদের নেতাকর্মী যারা ছিলেন তাদের যেতে দিচ্ছিলেন না ভিতরে। তো নিরাপত্তার ক্ষেত্রে আমি জানি না যে আসলে আজকের ঘটনায় এটা অনেকেরই প্রশ্ন, আমি সহ অনেকেরই প্রশ্ন যে জি। আসলে আজকে কাকে নিরাপত্তা দেয়া হচ্ছিল আসলে। আমাদের নিরাপত্তা নাকি আসলে যারা সন্ত্রাসী যারা হামলা করবে তাদের তাদের নিরাপত্তা? কারণ যখন আসলে 144 ধারা যেখানে জারি করা হয়েছে যে হবিগঞ্জ যে পৌরসভা, সেখানের থেকে 50 কিলোমিটার দূরেই আমাদের আটকে দেওয়া হচ্ছে। কেন? আমরা সেখানে গেলে আম আমাদের নিরাপত্তার শঙ্কা। তো আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য কি আমরা ওখানে যাব না? নাকি আসলে ওখানে আমাদের নিরাপত্তা আমরা কিভাবে আমাদের মানে নিরাপত্তা নিশ্চিত করবে সেটা আসলে কনসার্ন। তো আসলে জিনিসগুলো খুবই কন্ট্রাডিক্টরি। কিভাবে আসলে আ যাদের নিরাপত্তা নিশ্চিত করার কথা তাদেরই দেখা যাচ্ছে যে তাদের নানান ধরনের কাজকর্ম থেকে আটকে দেওয়ার একটা ব্যাপার। এবং যেই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, একজন স্ট্যান্ডিং নারী সংসদ সদস্য তার উপরে যেভাবে করে পুলিশ তার গায়ে হাত দেওয়া এবং যেভাবে করে তার উপরে চড়াও হচ্ছিল, এটা কিন্তু আমরা আওয়ামী লীগের সময় দেখেছি আচ্ছা। যে বিরোধী দল বিরোধী মতের উপরে পুলিশ সরকারের পেটোয়া বাহিনী হিসেবে যেভাবে করে ফাংশন করেছিল, আমরা তার আরেকটা প্রতিচ্ছবি দেখলাম। এবং আচ্ছা। আপনারা খেয়াল করবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ সাজিদ আলম সহ তাদের সাথে পুলিশের হাতাহাতি হয়েছে। এখন জি। আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশের সাথে তো আসলে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু তারা যেভাবে করে আমাদের আটকে দিচ্ছিলেন আমাদের নিরাপত্তা শঙ্কা বলে, তো আমরা কি আসলে বিরোধী দল হিসেবে আমরা কি আমাদের কর্মসূচি পালন করব না? এবং এই কর্মসূচি কিন্তু আমরা আগে দিয়েছি এবং পরবর্তীতে সেখানে ছাত্র দল এবং বিএনপির যারা পৌরসভার তারা হচ্ছে এই কর্মসূচি দিয়েছে। তো আমাদের যে ডাকা কর্মসূচি সেটার পরে অন্যরা কর্মসূচি দিল এবং যারা কর্মসূচি দিল তাদের মধ্যে অনেকেই কিন্তু আজকে 111 জনের যে মামলা সেই মামলার আসামি। সুতরাং এর মধ্যে এই যারা একদম চিহ্নিত, আপনাদের সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রত্যেকটি সংবাদ মাধ্যম একদম স্পষ্টভাবে দেখিয়েছে কারা হামলা করেছে। তারপরে আপনি কি দেখেছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ? না, দেখেন নাই। এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি জানেন? এটা যখন সরকারের মদতপুষ্ট হয় হামলাটা, তখন কিন্তু আমরা দেখেছি, এর আগেও দেখেছি যে সরকারের মদতপুষ্ট হলে সেখান থেকে বুঝতে পারছি। দেখা যায় সেক্ষেত্রে যে সেক্ষেত্রে আসলে কোনো ধরনের পুলিশ প্রশাসন হ্যাঁ, কোনো ধরনের স্বৈরাচার শব্দটা প্রয়োগ করা হচ্ছে বিগত সময়ের আওয়ামী লীগের কথা মাথায় রেখে, তাই তো? অবশ্যই, অবশ্যই। এবং আচ্ছা, আরেকটা দেখেন বিষয়। এই পুলিশ তো আসলে সেই পুলিশই। আপনি পুলিশের খুব বেশি সংস্কার তো আমরা করতে পারিনি। এবং যখন পুলিশ জনগণ বা এই বিরোধী দলের যে মানুষগুলো আছে জি। যাদের হাতে কোনো অস্ত্র নাই তাদের উপরে চড়াও হবে, তখন আপনি তাদের কি পুলিশ বলবেন? আচ্ছা, মনির কোন সাহেব, পুলিশ বলবেন? আপনার আপনার কথা বরাবরই মানে খুবই ভালো লাগে। সবাই সেটা পছন্দও করে, কারণ আপনি যুক্তি দিয়ে, বাস্তবতা দিয়ে উদাহরণ দেন। আপনি কি আপনার দলের একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য শুনেছেন? তিনি আসলে যে কথাগুলো বলছিলেন তার ভিতরে আপনি কি কোনো উস্কানি টের পাচ্ছিলেন? যদি আপনি আপনার একেবারে নিরীহ কোনো স্টেটমেন্ট আপনি দেন। আচ্ছা, দেখেন আম আমি নাসিরউদ্দিন পাটোয়ারির আপনারা যেরকম হাজারটা সমালোচনা করতে পারেন, আমিও করতে পারি। জি। আমি নাসিরউদ্দিন পাটোয়ারির অনেক স্টেটমেন্ট, অনেক বক্তব্যের সাথে একমত না। কিন্তু আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি জানি না আমাদের সাথে যারা আলোচক আছেন, আমি তাদেরও অনুরোধ করব, আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে আমি একটা বক্তব্যের জন্য সন্ত্রাসী হামলাকে এবং
সেই সেই মানে সন্ত্রাস কারা করছে এটা দেখতে হবে। সরকারের মদতপুষ্ট ছাত্র সংগঠন দিয়ে ছাত্র দল কর্তৃক হামলা হওয়াকে আমি সমর্থন করব কি করব না। আপনি আমি আপনার মতের সাথে একমত না হতে পারি। আমি একটা কথা একভাবে বলি, আপনি আরেকটা কথা আরেকভাবে বলেন। আপনি এটা নিয়ে সমালোচনা করতে পারেন। আমি নাসিরউদ্দিন পাটোয়ারির সমালোচনা করতে পারি। কিন্তু তার উপরে যে আসলে কথা দিয়ে কথা বলছে, আপনি বাক স্বাধীনতা আপনি আসলে কিভাবে করে এটা আপনি মানে পেশি শক্তি দিয়ে আপনি এটা কাউন্টার দিবেন, এটা তো হয় না। এবং কোনোভাবেই আমি একটা কথা বললাম, এটার কাউন্টার আপনি কখনোই পেশি শক্তি দিয়ে আমার উপর হামলা করতে পারেন না। এটা কোনোভাবেই সম্ভব না। এবং 5 আগস্ট বুঝলাম। পরবর্তী সময় আমরা যদি আবার জি। সেই সংস্কৃতিতে যাই, তাহলে তো 5 আগস্ট হওয়ার কোনো দরকার ছিল না। এবং আজকে আপনি দেখবেন সারা বাংলাদেশের মানুষের একটা হতাশার জায়গা। আমরা আবার সেই হামলা মামলা সংস্কৃতিতে চলে আসলাম কিনা, না, বিরোধী পক্ষের এখানে উপর হামলা আরেকটা করে চলে ছোট্ট একটা আসলাম বিষয় কিনা। জেনে আমি তারপর আলাপটা এখানে থামাবো। সেটা হচ্ছে জুলাই পদযাত্রা। তার মানে জুলাই যে স্পিড যারা ধারণ করেছিল তাদের সবাইকে একটু কানেক্ট করে নেওয়া, যেহেতু একটা বছর আমরা পেরিয়ে এসেছি, নতুন একটা সময়, সেগুলো মনে করিয়ে দেওয়া, এটাই তো ছিল মূল উদ্দেশ্য। সেই পদযাত্রায় বহু মানুষ আসবে সেরকম একটা অনুভূতি নিয়েই হয়তো আপনারা পদযাত্রা চালাচ্ছিলেন। কি দরকার ছিল সেখানে আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়া, সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি দুর্নীতিগুলো নিয়ে কথা বলা? স্বাভাবিকভাবে এখানে একটা মানে উস্কানি তৈরি হতে পারে, পরিস্থিতি খারাপ হতে পারে, সেরকম আপনারা নিরাপত্তা বলের মধ্যে ছিলেন কিনা? মানে আপনার মনে হয়েছে কিনা যে জুলাই পদযাত্রার মধ্যে এই এজেন্ডার মধ্যে যদি আমরা পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে ফেলি সেখানে একটা কনফ্লিক্ট হতে পারে? দেখেন, সবসময় কিন্তু জুলাই পদযাত্রাতে আসলে আমরা কি বলি, আমরা আমাদের আমাদের যে এজেন্ডা গুলো ধরেন সংস্কার বাস্তবায়ন, জি। কর্মসংস্থান এবং এই জিনিসগুলো নিয়ে যেভাবে করে আমরা কথা বলি, মানুষের কাছে একটা মানে মানুষের সাথে মত প্রদান করার চেষ্টা করি, আমার জনমত গঠনের চেষ্টা করি জি। এটার পক্ষে। এবং সাথে সাথে সেখানকার মানুষের সাথে তো আমাদের এক ধরনের কানেকশন তৈরি করতে হয়। তো জি। মানুষ আমাদের পদযাত্রার আগে পরে আমরা কিন্তু সাধারণ মানুষের সাথে বসে চা খাই, মানুষের সাথে কথা বলি। তো তাদের কাছ থেকে আমরা সেই এলাকার পরিস্থিতি সম্পর্কে জানতে পারি। এখন দেখেন, বাংলাদেশে একটা সরকার আছে, বিরোধী দলের কাজ কি? বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের সমালোচনা করা এবং যৌক্তিক সমালোচনা করা। এখন সমালোচনাটা ধরেন আমি একটা জায়গায় গেছি, হবিগঞ্জে যখন আমরা গেছি, তখন সেই এলাকার মানুষজন নানান ধরনের অভিযোগ করেছে এবং সেখানে আমরা গিয়ে জানতে পেরেছি যে এই জি.কে. গৌস নামে একজন আছেন, তিনি মাফিয়া এবং সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। এবং খোদ বিএনপি এক পক্ষ, তারাও কিন্তু আমাদের কাছে বলেছে যে সে আসলে বিএনপির থেকেও বড় বিএনপি, সে বিএনপির লোকজন কেউ মানে না। এবং আপনি এটা দেখবেন বিএনপির অনেক মানুষ, অনেকেই যদি অফেয়ারে আপনাকে আমি বলতে চায় বলবে আপনার কিন্তু। বক্তব্য একেবারে সুতরাং পরিষ্কার। হ্যাঁ, না, আমি একেবারে আমি পরিষ্কার। শেষ করি, জাস্ট এক লাইনে জি। শেষ করি। জি। সুতরাং দেখেন, এই ধরনের জায়গায় বিরোধী দল আসলে কি বক্তব্য দিবে সেটা তো নিশ্চয়ই আমরা ঠিক করে দিতে পারি না। এবং আপনি যদি একজন চাঁদাবাজকে চাঁদাবাজ না বলেন, মাফিয়াকে মাফিয়া না বলেন, তো এখন তাহলে আমার বুঝতে হবে বা আমার আসলে শিখতে হুম। হবে নতুন করে যে আসলে কাকে কি বলবো বা কি বলে অ্যাড্রেস করলে আপনাদের সুবিধা হয়। নিশ্চয়ই না, এভাবে করে বিরোধী এখানে দল মনিয়া কাজ সাহেবিন, করবে না। আপনি দেখেছেন যে একটা দীর্ঘ সময় গৃহপালিত বিরোধী দল বলা হতো, এখন তো সেটা নেই। পার্লামেন্টে কথা বলার জায়গা এক্স্যাক্টলি। আছে। জুলাই অভ্যুত্থানের চেতনা মাথায় রেখে যে পদযাত্রা হচ্ছে সেখানে কি খুব প্রয়োজন ছিল মানুষের অভিযোগগুলো নিয়ে বড় আকারে কথা বলা? এখানে তো কোনো সমাধান আসবে এটাই না। এটাই এটা এটাই তো দেখেন, আমরা তো ভয়েস, আমরা আমরা কি কি চাই, আমরা জনপ্রতিনিধি আসলে কি, বা মানুষের রাজনীতিটা আমরা আসলে কি করি, মানুষের ভয়েস হয়ে ওঠাটাই তো রাজনীতি, তাই না? তাদের অসুবিধার জায়গাগুলো অ্যাড্রেস করাই তো রাজনীতি। তারা তো আচ্ছা, বলতে আপনার পারে না। আপনার যুক্তি আপনি একেবারে পরিষ্কার, ভয়েসলেসে একেবারে পরিষ্কার মনিয়া ভয়েস সাহেবিন। হ্যাঁ, আবারও আসবো নিশ্চয়ই, এবং যা যা বললেন মাননীয় সংসদ সদস্য হেলেন জেন খান আপনি শুনলেন। প্রথমত, পুলিশ বলা হচ্ছে যেহেতু সংস্কার হয়নি তাহলে এই পুলিশই স্বৈরাচারের তাবেদার, সেই সেন্সে তারা এই স্লোগানটা দিয়েছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে, হতে পারে নাসিরউদ্দিন পাটোয়ারি উস্কানিমূলক অনেক কথা বলেছে, আমরা অন্যভাবে প্রতিবাদ করতে পারতাম, তার উপর হামলা করার তো প্রয়োজন ছিল না, এটা তাদের যুক্তি। 3 নম্বর কথা যেটা বলা হলো যে জুলাই পদযাত্রায় অনেকেই আসলে অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধির বিপক্ষে, যে কারণে তারা বলতে বাধ্য হয়েছিলেন তাদের বক্তব্যে। আমি হয়তো আপনার বক্তব্যের মাঝখানে বিরতিতে যাব, তারপরেও যদি আপনি এই যুক্তিগুলোর কোনো ব্যাখ্যা দিতে পারেন। যথেষ্ট ব্যাখ্যা আছে। প্রথমত, জুলাইয়ের এই গণ অভ্যুত্থান এবং তার পূর্বে যে 17 বছর আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম, আমাদের এত হত্যা, এত খুন, এত নির্যাতন, এত নিপীড়ন, এতবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি নির্যাতনের শিকার হলেন। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল? আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আসবো। ফার্স্ট আমাদেরই যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। সেকেন্ডলি হলো
যে আমাদের রাজনৈতিক যে মানে এটার কি বলবো একটা মূল্যবোধের যে চরম অবক্ষয় হয়েছিল সেই জায়গাটাতে ফিরে আসবো। থার্ড হলো যে আমরা দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র গঠন করব। ফোর্থ হলো যে আমরা সন্ত্রাসমুক্ত একটা রাষ্ট্র গঠন করব। তো এইগুলা কিন্তু ধাপে ধাপে আপনি দেখেন যে এই প্রথমত আমরা কোন জায়গাটা অর্জন করেছি। প্রথমত বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার এসছে। দ্বিতীয়ত এখানে বিরোধী দল আছে, সেখানে বিরোধী দল এককভাবে যদি বলি জামাত ইসলাম, সাথে এনসিপি, তারা আগে ছিল 11 এখন হলো 10 হয়েছে, তারা আছে। এবং পার্লামেন্টে আপনি জানেন যে বিরোধী দলকে সরকারি দল কতটাই গুরুত্ব দিয়েছে, যে মাননীয় প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করার আগেই দেখা গিয়েছে বিরোধী দলের নেতার বাড়িতে গিয়েছে। সেটা ঠিক আছে, কিন্তু পুলিশ কি ঠিক ভূমিকা পালন করেছে? থার্ড হলো যে দেখেন যে বিরোধী দল, আমি এইগুলাতে বলতে চাচ্ছি যে বিরোধী দল যেটা হয় যে বিরোধী দলের মূল জায়গাগুলো থাকে কি, তারা যৌক্তিক সমালোচনা করবে, যেটা মনিরা শারমিন বলল, সেখানে তো কোনো মনের নাই। কিন্তু বিরোধী দল সরকারি দল যেমন করে এই জায়গাগুলো অসঙ্গতি আছে সেগুলো অ্যাড্রেস করবে, ঠিক একইভাবে বিরোধী দলের কি কাজ না এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একটা অভদ্র মানে কি বলবো অসভ্য একটা লোক যে দিনের পর দিন বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিকে নষ্ট করছে। আর একটা হচ্ছে এই যে সালাউদ্দিন আম্মার নামে একটা ছেলে আছে, আম্মার। এই যে এই দুটো ছেলে বাংলাদেশের রাজনীতি সংস্কৃতিকে যে একটা চরম নৈরাজ্যকর অবস্থায় দিনের পর দিন নিয়ে যাচ্ছে। এইটা আপনি দেখেন বাংলাদেশের এত প্রবীণ একজন নেতা যিনি আপনি জানেন নির্বাচনকালীন সময়ে আমাদের মির্জা আব্বাস ভাই, তিনি শুধুমাত্র বারবার করে নির্বাচিত এমপি হন নাই, তিনি কিন্তু একজন নির্বাচিত মেয়রও ছিলেন এবং অত্যন্ত জনপ্রিয়। সেই প্রবীণ নেতার চরিত্র নিয়ে যেভাবে বলা হলো সেই তখন থেকেই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি সম্পর্কে আপনি বলেন যে এই বিএনপির পক্ষ থেকে বলেন কিংবা সাধারণ জনগণ বলেন, বারবার কিন্তু বলা হয়েছিল যে এই সংস্কৃতি থেকে এনসিপিকে মুক্ত হতে হবে। তো এর স্থান কাল পাত্রভেদে, কারণ আপনি জানেন যে অন্যান্য জায়গায়ও কিন্তু এই যে জুলাই যে অভ্যুত্থান হয়েছে কিংবা জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এনসিপি কিন্তু প্রোগ্রামগুলো করছে। আমি একটু অনুমতি দিয়ে বিরতিতে যাই, এখন বিরতিতে যেতে হবে, এখান থেকে শুরু করব।